আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ইনভেস্টিং নো হাওয়ার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমরা গত বেশ কিছুদিন যাবত মার্কেটের মুভমেন্ট আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে বোঝার চেষ্টা করছিলাম। আজকে সেটার আরেকটু একটু বোঝার চেষ্টা করব এবং সেই সঙ্গে কিছু ইনস্ট্রুমেন্টের মুভমেন্ট টেকনিক্যালি কেমন সেটা একটু দেখার চেষ্টা করব। আসুন আমরা আগে আহ, সেই মুভমেন্ট গুলোকে বা মুভমেন্টটাকে একটু দেখার বা বোঝার চেষ্টা করি। তো আমরা বলেছিলাম যে একটা সাপোর্ট আছে 5080-70 এর আশেপাশে। তো আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট জোনটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখন। আমরা এইটাতে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, সাপোর্ট ছিল এবং এটার কাছাকাছি আরেকটা সাপোর্ট জোন, মানে সেই সাপোর্ট জোনের কাছাকাছি এখানে মার্কেট আসার পরে কিন্তু এখানে একটা রিবাউন্ড হওয়ার মতো করে বা পুল ব্যাক করার মতো একটা অবস্থা তৈরি হচ্ছে। এখনো ফুললি কনফার্ম করেছে সেটা কিন্তু বলছি না, বাট এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো প্রথম কন্ডিশন যেটা ছিল যে নেয়ার সাপোর্ট জোনে মার্কেট স্টে করে কিনা, সাস্টেন করে কিনা এবং লাস্টলি কনফার্মেশন দেয় কিনা সেটা একটু অবজার্ভ করা উচিত। অলরেডি বলতে পারেন এখানে 4 দিন চলে গিয়েছে। আজকে ওয়ার্কিং ডে আমরা কাউন্ট যদি করি তাহলে 5 দিন হবে। তাহলে দেখা যাচ্ছে যে এইখানে যদি মার্কেট ওভারঅল এই রেঞ্জটার মধ্যে ইন বিটুইন যদি সাস্টেন করে ফেলে, তাহলে মার্কেট নিয়ে খুব যে নেগেটিভ মানুষ এখন হয়ে আছে সেইটার আসলে পসিবিলিটিসটা কমে যাবে। আমরা একটু দেখি, এটা হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস যেহেতু কথাটা বললাম, আমরা ডে চার্টে দেখলাম যে এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এখন এটা কনফার্মেশনটা বা অনুমানটা যে দাঁড় করানো করালাম, তো সেটা হচ্ছে যে আমরা টাইম ফ্রেমটাকে একটু ছোট ছোট করে নিব, তাহলে হয় কি অনেক বড় টাইম ফ্রেম বা ডে চার্ট, উইক চার্ট, মান্থলি চার্ট, এই ধরনের টাইম ফ্রেমে যখন অ্যানালাইসিস করব, হয় কি ওই ওই টাইম ফ্রেমের মধ্যেও যেমন প্যাটার্ন ক্রিয়েট হয়, ঠিক একইভাবে ছোট টাইম ফ্রেমের মধ্যেও কিন্তু প্যাটার্ন ক্রিয়েট হয়। সেম প্যাটার্নের রিপিটেশন বা কনফার্ম ফরমেশন আমরা হয়তো বা দেখি। তো ডে চার্টে আমরা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছি, এতটুকু জানলাম। আমরা এটা একটু 30 মিনিটস চার্টে চলে যাই। 30 মিনিটস চার্টে চলে গেলাম। আমরা ক্যান্ডেল স্টিক্সটাকে একটু বড় করে দেই। দেখেন এইখানে সাপোর্ট নিয়েছে। এখন দেখার বিষয়, এই সাপোর্টটা আমরা অতীতের যদি এই যে ফলটা হয়েছে সেইটাকে যদি আমরা কাউন্ট করি, হুম, একটু কেয়ারফুলি যদি লক্ষ্য করেন, আমার মনে হয় বুঝতে খুব একটা বেশি অসুবিধা হবে না, আশা করি ইনশাল্লাহ। মার্কেট এখান থেকে ফল করা শুরু করে, এই জায়গাটাতে আসে। দেখেন এইখান থেকে উঠে আবারও আসে, উঠে আবারও আসে এবং লাস্টলি যেটা হয় এইখান থেকে ব্রেকডাউন হয়। মার্কেট আবারও এই জায়গাটাতে আসে, সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, এইখান থেকে এই জায়গায় উঠলো, নামলো, ব্রেকডাউন কিন্তু হয়নি এখনো। আবার ওঠার চেষ্টা করলো, রেজিস্ট্যান্স ফেস করলো, পড়া শুরু করলো এবং এই যে যে সাপোর্টটা ছিল সেটা কাজ করলো না, ব্রেকডাউন করে নিচে পড়ে গেল। একইভাবে এইখানে আবার একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো, মার্কেট কিছুটা উঠলো, নিচে নেমে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছিল, বাট আলটিমেটলি পারে নাই। এখন এটা হলো এক, এটা দুই, এটা তিন এবং এটা 4 নাম্বার। তো এই 4 নাম্বার ট্রাই এর বেলায় আমরা দেখতে পাচ্ছি এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে,
মার্কেট এখান থেকে সেই আগের মতো কিছুটা উঠলো, আবার কিছুটা ফলও করলো। এখন দেখার বিষয় যে এই যে যে টোটাল চার্ট আর এই 2 নাম্বার পজিশনের যে টোটাল চার্ট এইটার মতো হয় কিনা। যে এখন ট্রাই করতেছে, কিছুটা উঠলো, কিন্তু একটা পর্যায়ে যে আবার এইখান থেকে যেমন ফল করে গিয়েছে, আবার এটার মতো ফল করে কিনা। যদি 2 নাম্বার চার্ট মানে 2 নাম্বার এই সিনারিওর মতো যদি হয়, তাহলে হয়তো বা ইন্ডেক্স 5,000-এর নিচে যেতে পারে। আর যদি না হয়, তাহলে যে ব্যাপারটা হবে, এইখানে যেমন একটা চ্যানেল তৈরি করেছে, এরকম একটা দেখতেই পাচ্ছেন যে একটা উপরের দিকে আমরা সোজাসুজি ধরি, আমরা যদি সোজাসুজি চ্যানেলটাকে ধরার চেষ্টা করি, মানে বোঝার চেষ্টা করি, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই লাইনটা আমি দেখানোর জন্য একটু বলতেছি। এটা কিন্তু লম্বা একটা লাইন সোজাসুজি, আর এটা কিন্তু একটু ঊর্ধ্বমুখী উপরের দিকে। তো এইরকম চ্যানেল যদি ক্রিয়েট করে কোথায়, এই 4 নাম্বার পজিশনে, তাহলে 5,000-এর নিচে আসার সম্ভাবনাটা যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত 5,000-এর নিচে বা 5,000 আসার সম্ভাবনা নাই। এবং একটা মোটামুটি যদি বলেন যে আহ কয়েক সপ্তাহ যদি এই জিনিসটা কন্টিনিউ করে, তাহলে আস্তে আস্তে এই যে 4,800 5,000-এর নিচে নেমে যাওয়া এই জিনিসগুলোকে পুরোপুরি নাকচ করে দিবে। অন্যান্য কিছু কিছু ইন্ডিকেটর মাধ্যমে অলরেডি মার্কেট যে বুলিশ থেকে বিয়ারিশ ডাইভারজেন্স, সেটা কিন্তু কনফার্ম হওয়া গিয়েছে। হ্যাঁ, সেটা আমি আহ, অন্য কিছু ইন্ডিকেটরের সমন্বয়ে সেটা দেখে রেখেছি। এবং সেই জন্য আপনাদেরকে বলছি যে এই 2 নাম্বার চার্টের সিচুয়েশনের মতো করে 4 নাম্বার সিচুয়েশনটা যদি সিমিলার হয়, ভয় পাওয়ার কিছু নাই। অনেকেই অনেক নেগেটিভ কথা বলে, আপনাদের একটা কথা শেয়ার করি। আমাদের এসএসসি চেয়ারম্যান মাকসুদ সাহেব, উনি ক্ষমতা পদে বসার পর যে বিভিন্ন রকমের সংস্কার করছিলেন, সেটার বিরুদ্ধে অনেক আন্দোলন হলো। এবং সেইটাকে কেন্দ্র করে, অর্থাৎ ওনাকে কেন্দ্র করে ওনার পদত্যাগ দাবি করা হলো, অনেক অনেক মিথ্যা এবং গুজব রটানো হলো। মানুষ মনে মানে বাজারের গুজব এতটাই বেশি স্প্রেড হলো যে ওনার কারণে মার্কেট ফল করতেছে। ঠিক যেই মুহূর্তে সিচুয়েশনটা খুব ইন্টেন্স ছিল, ওই জায়গা থেকে কিন্তু মার্কেটের 1,200 পয়েন্ট র্যালি হয়ে গেছে। অর্থাৎ মানুষ যখন খুব বেশি নেগেটিভ, মানুষ যখন শুধু শুধু একটা ভালো কাজকে প্রশ্নবিদ্ধ করছে, বাজারে কিছু গ্রুপ অফ, আমি বলবো যে আহ, বাজারকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিছু গ্রুপ অফ পিপল রিউমার ছড়াচ্ছে, ওই সমস্ত মানুষগুলা যেমন মানুষকে বিভ্রান্ত করছিল, তারপরে কিন্তু বাজার ভালো হয়েছে। এইবারও ঠিক একই অবস্থা। এই ধরনের বিভিন্ন রকমের নতুন কিছু রিউমার নিয়ে, নতুন কিছু গুজব নিয়ে আবারও মানুষের মধ্যে একটা ভীতি বা একটা প্যানিক অবস্থা তৈরি করার চেষ্টা করতেছে। এবং আলটিমেটলি দেখবেন যে মার্কেট এখান থেকেও কিছুটা রিকভার করে ভালোর দিকে চলে, মার্কেটে কারেকশন হবে, মার্কেট আবার আপ হবে, এটাই স্বাভাবিক গতি। বাট কোনো কিছু আর্টিফিশিয়ালি এবং ওভার থিঙ্কিং বা ওভার রিয়েক্টের মাধ্যমে যদি তৈরি হয়, তাহলে সেটা বেশি দিন সাস্টেন করে না। আচ্ছা, এইখানে আরো একটা প্রশ্ন মানে কোশ্চেন থেকে যেতে পারে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যেহেতু অ্যানালাইসিস আপনারা করবেন। আহ 28-29 তারিখের দিকে আপনার বেশিরভাগ স্টকের ডিভিডেন্ড ডিক্লারেশন এর বোর্ড মিটিং অথবা থার্ড কোয়ার্টার ইপিএস এর বোর্ড মিটিং এর ডেট পড়েছে। তো ডিভিডেন্ড ডিক্লারেশন অথবা বোর্ড থার্ড কোয়ার্টার ইপিএস প্রকাশ করার সাথে সাথে মার্কেটে কি হতে পারে, যেহেতু আহ, এটার সঙ্গে সরাসরি রিলেটেড প্রাইস, প্রাইসের আপ ডাউন। তো সেইখানে দেখা যেতে পারে যে মার্কেটের একটা পজিটিভ অথবা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এবং স্পটে যাওয়ার পরে যদি ডিভিডেন্ড ডিক্লারেশন থাকে, স্পটে গেলে বেশিরভাগ স্টকই কোনো না কোনো একদিন স্পটে থাকবে, রেকর্ড ডেটে থাকবে। তখন দেখা যাবে যে মার্কেটের এই ফ্লাকচুয়েশনটা বাড়তেও পারে, কমতেও পারে। হ্যাঁ, এবং আমরা জানি যে রেকর্ড ডেটের পরে প্রাইসের কিছু অ্যাডজাস্টমেন্ট হয়, এবং সেটা যদি লার্জ ক্যাপ হয় তাহলে সেটা সরাসরি ইন্ডেক্সে ইম্প্যাক্ট ফেলে। তো সেইটার কারণে যদি কিছু হয়, সেটা আউট অফ কন্ট্রোল। বাট নর্মালি এখন মার্কেট যে অবস্থায় আছে,
সেইটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে এইখান থেকে এই 2 নম্বর সিচুয়েশনের মতো যদি 4 নম্বর এই স্টেজে আসে এই 2 নম্বর রিপিটেশন হয়, অর্থাৎ এই খালি ব্রেকডাউন হয়ে চ্যানেল ব্রেকডাউন হয় যদি না হয়, তাহলে মার্কেট 5,000-এর নিচে বা 5,000-এর নিচে নেমে আরো বেশি টিপ করা, এটা হয়তোবা আমরা নাও দেখতে পারি। আম, এখন আপনাদের সঙ্গে প্রিভিয়াস ভিডিওগুলোর কোন একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে 4B, হ্যাঁ, 4B স্টক গুলোর দিকে একটু আপনারা নজর রাখতে পারেন। টেকনিক্যালি ওইগুলো টেকনিক্যাল অবস্থাগুলো অবজার্ভ করবেন, যেহেতু ফান্ডামেন্টালি ওগুলো ভালো কোম্পানির মতো আহ, হচ্ছে মানে অলরেডি বেশ সবগুলোই ভালো কোম্পানি। এবং শিপিং কর্পোরেশনের কথা বলছি স্পেশালি, ওইটা আস্তে আস্তে আরো বেশি ফান্ডামেন্টাল কোম্পানি হচ্ছে। সো এই স্টক গুলো 4B মানে হচ্ছে বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং বিএসসি। এই 4টা স্টক আপনারা একটু অবজারভেশনে রাখবেন এবং টেকনিক্যাল পজিশন গুলো ফলো করতে থাকবেন। মার্কেট মুভার হিসেবে এই 4টা স্টক কিন্তু অতীতেও ভূমিকা রেখেছে, এখনো রাখছে। তো এই 4টা স্টক যে কোনো মুহূর্তে যদি পজিটিভিটি দেখা যায়, ভালো নিউজ আসে, ভালো ডিভিডেন্ড আসে, ইপিএস আসে, সেই ক্ষেত্রে টেকনিক্যাল ফরমেশন গুলো আপনারা যদি ফলো করতে থাকেন বা ফলো আপে রাখেন, আপনাদের জন্য খুবই ইজি হবে যে কোনো মুহূর্তে এটাতে যদি একটা অপরচুনিটি ক্রিয়েট হয়, সেই অপরচুনিটি গুলা আপনারা কিন্তু অতি সহজেই ধরতে পারবেন বা হার্ন করতে পারবেন। তো একটা জিনিস একটু দেখাচ্ছি, ওভারঅল চার্ট আর কি। আমরা বেক্সিমকো ফার্মার রেজিস্ট্যান্স জোন গুলাকে যদি দেখি যে কাজ করে কিনা, আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স জোন গুলা কিন্তু টেকনিক্যালি কিন্তু কাজ করছে। তো আমরা রেজিস্ট্যান্স জোনের ভ্যালিডিটি পেলাম। এরপরে আমরা যদি এর আহ, ধরে নিলাম যে এটা এইভাবেই কন্টিনিউ যদি করে, যেহেতু এইখানকার মোস্ট অফ দা বটম লাইন গুলো টাচ করে করে উঠছে, তো যেটা বেশি পড়ে গেছে সেটা ভিন্ন কথা, আমরা কাছাকাছি রেঞ্জ দিয়ে এটা যাওয়ার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা টেকনিক্যালি আমাদেরকে বলতেছে রেজিস্ট্যান্স যেহেতু বলা যায় 100% এখানে কাজ করেছে, তাহলে সাপোর্টটাও 100% কাজ করার কথা। আমরা দেখবো যে এইখানে একটা সম্ভাবনা আছে আইদার প্রাইস কারেকশন হয়ে অথবা ডিভিডেন্ড কারেকশন হয়ে শেয়ারের প্রাইস এখানে শো করতেছে 103 টাকা 5 টাকা, সেই জায়গায় নেমে আসতে পারে বা 100 টাকাও আসতে পারে, আই এম নট শিওর। বাট এখানে যে জিনিসটা হচ্ছে এই সাপোর্ট লাইন গুলোতে শেয়ারের প্রাইস আসে এবং বাউন্স ব্যাক করে। তো আমার ধারণা এটা আবারও এইখানে এই আসবে, এই চ্যানেলের সাপোর্ট জোনটাতে আবারও আসতে পারে, বা আসবে বলবো না, আসতে পারে বা আসার সম্ভাবনাটা বেশি। সেটা ডিভিডেন্ডের পরে হলেও হতে পারে। তাহলে যদি আসে এবং এইখানে যদি এই ধরনের কনসিডারেশন দেখেন, নিশ্চিত থাকবেন এই শেয়ারটা আবারও এখান থেকে ইউ টার্ন নিয়ে আবারও মুভমেন্টে যেতে পারে। এবং যেই মুহূর্তে মুভমেন্টে যাবে কনফার্মেশন পেলে, তখন আপনারা এটাতে চিন্তা করতে পারেন। আমরা বিকন ফার্মা একটু দেখি। বিকন ফার্মায় আমরা শর্ট টার্ম ট্রেন্ড গুলোকে একটু দেখার চেষ্টা করি। আহ, যদি আমরা এটাকে নেই, তো এই শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ, সরি, শর্ট টার্ম চ্যানেলটাকে যদি আমরা কাউন্ট করি, তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে নিব, এটার একটা চ্যানেলের ব্রেকডাউন হয়েছে বা নেগেটিভিটিটা বেশি হয়ে গেছে। তবে ফ্যাক্ট হচ্ছে আমাদের যেহেতু চ্যানেল ভেঙে পড়ে গেছে, তাহলে চ্যানেলটা এখানে কাজ করবে না, আমরা যেটা দেখলাম আর কি।
আমরা তাহলে অন্য কিছু দেখার চেষ্টা করি। এটার সাপোর্ট জোনটা হচ্ছে এখানে একটা আছে 100 টাকায়, যেমন এই দুইটা ক্যান্ডেলের পরে সাপোর্ট নিয়েছে। আবার এটাকে যদি একটু এক্সটেন্ড করি, তাহলে মোটামুটি বলা যায় যে এই জায়গাটাতে সাপোর্ট নিয়েছে 100 টাকা বেশ কয়েকবার, এখানেও সাপোর্ট নিয়েছে, তাহলে 100 টাকা হচ্ছে এটা একটা ভালো মোটামুটি মিড লেভেলের একটা সাপোর্ট জোন। এইখানে কিছুটা নিয়েছে, এইখানেও নিয়েছে, আশা করি এইখানটাতেও নিতে পারে। আই এম নট শিওর, বাট নিতে পারে। যেহেতু এইভাবে সাপোর্টটা কাজ করছে, তাহলে এই প্রাইস রেঞ্জটাকে মাথায় রেখে আপনি এটাকে ফলো আপে রাখতে পারেন। এন্ড এরপরে যেটা হচ্ছে, আমি এখানে একটু ড্র করার চেষ্টা করি। রেজিস্ট্যান্স জোনটাকে আঁকলাম, এই যে এই যে এই যে কাছাকাছি আসছে, কাছাকাছি আসছে, এইখানে আবার রেজিস্ট্যান্স ফেস করছে। তো এই চ্যানেলটার মধ্যে কি হইতে পারে, আমরা এই সিনারিওটা কিন্তু দেখতে পারি যে স্কুইজ হয়ে এসে একটা পর্যায়ে যে ব্রেকআউট, এবং সেই ব্রেকআউটটা যদি হয়, তাহলে হচ্ছে কত টাকা, যে 105 টাকা বা 6 টাকার উপরে যদি রাখতে পারে আলটিমেটলি শেয়ার প্রাইস, তাহলে এখান থেকে ভালো একটা মুভমেন্ট দিতে পারে। এবং সেই মুভমেন্টে আমরা দেখি যে কত টাকা পর্যন্ত যেতে পারে। আমরা যদি ইমিডিয়েট রেসিস্টেন্স দেখি, তাহলে 116 টাকা পর্যন্ত। তারপরে আপনারা 6 টাকা থেকে 16 টাকা, 10 টাকার মতো একটা গ্যাপ এখানে আশা করতে পারেন। আর যদি এরপর আরেকটু বাড়ে তাহলে 22 টাকা পর্যন্ত। এবং যদি বুল রান নতুন করে আবার শুরু করে, আমি মনে করি যে তাহলে আবারও 140 টাকা পর্যন্ত যাওয়ার একটা স্কোপ আছে। তো ইনিশিয়ালি যে 10 টাকা 15 টাকা যে গ্যাপ গুলো তৈরি হচ্ছে, সেগুলো যদি গ্যাপ করতে পারেন, আপনি না হয় 1 মাস বসে থাকলেন, টেকনিক্যাল চার্ট ফলো করতে থাকলেন, তাহলে আপনার জন্য বিজনেস করাটা খুব বেশি ইজি হয়ে যাবে। এরপরে আমরা যাব, আমরা 4টা বির কথা বলেছি, বেক্স ফার্মা, বিকন ফার্মা। এবার আমরা দেখবো শিপিং কর্পোরেশন। আচ্ছা, শিপিং কর্পোরেশনের যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি, যে এটা রেজিস্ট্যান্স তৈরি করেছে। ওকে, এই রেজিস্ট্যান্সটা তৈরি করেছে, এবং সেই সঙ্গে এই যে এটার একটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে। এক্সটেন্ড করে দিলাম। আচ্ছা, তাহলে কি হলো, আমরা রেজিস্ট্যান্স পয়েন্ট গুলো পেলাম যেগুলো কাজ করতেছে। এখানে সাপোর্ট নেয়ার চেষ্টা করতেছে। তার মানে ভ্যালিড রেজিস্ট্যান্স এবং ভ্যালিড সাপোর্ট পেলাম, একটা সুইচ হতে যাওয়া একটা চ্যানেল পেলাম। এখন দেখার বিষয় যে এটা এখান থেকে এই ধরনের মুভমেন্ট করে কিনা। যদি করে, একটা পর্যায়ে যেহেতু অবশ্যই ব্রেকআউটটা হবে, অর্থাৎ এই জায়গাটার একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। এটাও 106 টাকা 7 টাকার ইঙ্গিত দিচ্ছে যে এই লেভেলটাতে ব্রেকআউটের একটা সম্ভাবনা যদি তৈরি করে, শেয়ারটা এখান থেকে আবারও যেতে পারে 126-27 টাকা। আর তার আগের রেজিস্ট্যান্স, যেহেতু এটা একটা ভ্যালিড রেজিস্ট্যান্স ছিল, আমরা এইটাকে একটা ভ্যালিড রেজিস্ট্যান্স জোন ধরলে 120 টাকা। তো ধাপে ধাপে যদি যায় 120 টাকার পর 127 টাকা, এবং 127-28 টাকাও যদি ব্রেক করে, তাহলে হয়তো বা পরবর্তীতে আরো বড় যে ইয়া ছিল, যেই রেজিস্ট্যান্স আছে সেটা, তো আমরা সেটাও একটু দেখে রাখি। আমরা এই একটা জোন, রেজিস্ট্যান্স জোন, আর হচ্ছে লাইক এইটা, এত বড় গ্যাপ আসলে এত তাড়াতাড়ি করতে পারবে কিনা সন্দেহ আছে। আমরা হিস্ট্রিক্যাল রেজিস্ট্যান্স গুলো একটু দেখার চেষ্টা করব।
কারণ এটা টু মাচ ইয়া হয়ে যায়, এক্সটেন্ডেড হয়ে যায়। হিস্ট্রিক্যাল যদি রেজিস্ট্যান্স জোন দেখি, তাহলে এই যে আর একটা জোন আছে সেটা 134 টাকা। তো আপাতত আমরা জেনে নেই 120 টাকা, 127 টাকা, 134 টাকা, এই রেঞ্জ গুলোতে মার্কেট ভালো হলে এবং এই চার্টটাকে, প্যাটার্নটাকে ফলো করলে আস্তে আস্তে যেতে পারে। তো এইভাবে আপনারা অ্যানালাইসিস গুলো করবেন, ফলো আপে রাখবেন, এবং আশা করি যখনই অপরচুনিটি ক্রিয়েট হবে সেটা আপনাদের জন্য গ্র্যাব করতে সহজ হবে। আজকে এই পর্যন্তই। আহ, আর আমাদের একটা লার্নিং এবং আর্নিং একটা কোর্সের ডিজাইন করেছি আমি। সেই কোর্সের মাধ্যমে আপনারা একই সঙ্গে শিখতে থাকার পাশাপাশি স্টক মার্কেটে ইনভেস্ট করে আপনারা নিজেরাই নিজেদের ডিসিশন গুলো মেক করে কিভাবে প্রফিট, মানে ওভারঅল প্রফিট, আপনার অবশ্যই আমি বলবো না যে আপনি 10টা ডিসিশন নিলে 10টা ডিসিশনেই আপনার প্রফিট করতে পারবেন, এটা আমি কখনোই বলবো না। বাট ওভারঅল আপনি এখানে প্রফিট মেক করতে পারবেন ইনশাল্লাহ। সেই রকম ভাবেই কোর্সটা ডিজাইন করা হয়েছে। যারা আগ্রহী তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া মেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।